ইফতার মাহফিল যেদিন তার আগের দিন আমাদেরকে জানানো হলো এখানে ইফতার মাহফিল করা যাবে না। পরে শুনলাম পুলিশ আমাদেরকে জানালো যে এমপি সাহেব নিজাম হাজারী সাহেব মানা করছে এখানে কোনো মিটিং করা যাবে না। তো আমরা একবার নিজাম হাজারী সাহেব, একবার জানাল হাজারী সাহেব, একবারে হাজারিয়া লাখপতিদের সাহেবদের কাছে জিম্মি হইয়া আমরা আমাদের মনের কথা বলতে পারি না। ওই দেখেন দুর্গ সাংবাদিক ওই যে দেখেন যে চত্বরটা ওখানে লেখা আছে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণ চত্বর। ইশতিয়াক আহমেদ শ্রাবণের কথা ছিল সে তার মায়ের আদরে থাকবে, বাবার স্নেহ নিয়ে থাকবে, কিন্তু শ্রাবণের মা আজকে এখানে এসেছেন কারণ আমরা আজকে সবাই শ্রাবণের উত্তরসূরি। শ্রাবণের রক্তে আজকে বাংলাদেশ স্বাধীন, শ্রাবণদের রক্তে আজকে আমরা বাংলাদেশের মানুষ কথা বলতে পারছি। প্রিয় ভাই বন্ধুগণ, আমাদের মাহবুবুর রহমান, মাহবুবুর হাসান মাসুদ আমাদের আরেক শহীদ ফেনীতে শহীদ হয়েছে। এর আগে আপনারা জানেন 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযুদ্ধে ফেনীর লোকেরা জীবন দিয়েছে। শুধু এক ফেনীতে 31 জন সনদপ্রাপ্ত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছে। 4 জন বীরুত্তম, 7 জন বীর প্রতীক, বীর বিক্রম আর 20 জন বীর প্রতীক। এরা সবাই আমাদের ফেনীর কৃতি সন্তান। এই ফেনী যুগ যুগ ধরে বীরের সন্তান জন্ম দিয়েছে। আওয়ামী লীগের লোকেরা মনে করছে ক্ষমতা দিয়া, অস্ত্র দিয়া, টাকা দিয়া তারা আমাদেরকে গোলাম বানায়। আমরা ঢাকা শহরের মিটিংয়ে বহুবার বলছি যে শেখ হাসিনা আপনি যদি বিএনপি লোকদেরকে মায়েরা মাটির সাথে মিশাই দেন, জামাতের লোকদেরকে যদি আপনি একদম গুম করে শেষ করে ফেলান, হেফাজতের লোকদেরকে যদি ব্রাশ ফায়ার করে লাশের পরে লাশ ফেলান, আপনি মনে করিয়েন না আপনার শত্রু শেষ হয়ে যাবে। এমন শত্রুর উদ্ভব ঘটবে, এমন কিছু লোক আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে যাদের নাম আপনি জীবনে শুনেনও না, যাদের ছায়া আপনি জীবনে দেখেন নাই। আজকে আপনাদেরকে প্রশ্ন করি, ওই যে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, এদের নাম আপনারা আজ থেকে 3-4 মাস আগে, 5 মাস আগে শুনছেননি কোনোদিন? এই সমস্ত নাম শুনছেন? শুনেন নাই। এই যে ধরেন আমাদের শহীদ শ্রাবণ, সে কি ভালো করে রাজনীতি করতো? করতো না। আজকে যারা মনে করছে ক্ষমতা একবার পাইছি তো পাইছি, সারা জীবন আমাদেরকে গোলাম বানায় রাখবে, দাস বানায় রাখবে, আজকে তাদের খুব কষ্টে আছে। তারা দেখতেছে আজকে বাংলাদেশের মানুষ তাদেরকে কত ঘৃণা করে। তারা দেখতেছে বাংলাদেশের মানুষ তাদেরকে কিভাবে প্রত্যাখ্যান করেছে। তারা দেখতে পাচ্ছে বাংলাদেশের মানুষ এখন আওয়ামী লীগ, ছাত্রলীগ শুনলেই মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করছে। আমরা আপনাদেরকে বলছিলাম নির্বাচনকে এইভাবে নষ্ট করেন না। আমরা আপনাদেরকে বলছিলাম মানুষের অধিকার এইভাবে কেড়ে নিয়েন না। আমরা আপনাদেরকে বলছিলাম এইভাবে চাঁদাবাজি, সন্ত্রাসী করেন না। আমরা আপনাদেরকে বলছিলাম এই দেশের টাকা আপনারা পাচার করেন না। আমাদের মানুষগুলো অনেক কষ্ট করে, দুবাইতে, সৌদি আরবে, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে আমার দেশের এই মানুষ কত কষ্ট করে টাকা পাঠায়, কত কষ্ট করে মায়ের বাপের জন্য টাকা পাঠায়। হায় রে ভাই, দুবাইতে গিয়ে, সৌদি আরবে গিয়ে আমরা দেখেছি আমার ভাই বোনেরা, শ্রমিকেরা না খায়া টাকা জমায়, বোনের জন্য একটা চুড়ি কিনে পাঠায়, ভাইয়ের জন্য একটা মোবাইল কিনে পাঠায়, বাবার জন্য একটা রেডিও ট্রানজিস্টর, মায়ের জন্য
দেশের টাকা আপনারা এখান থেকে পাচার করে যাইয়া আপনারা কানাডায় বেগম পাড়া বানান। আমার দেশের গরিব রিক্সাওয়ালা শ্রমিক জনতা কত কষ্ট করে এই দেশে চলে। আজকে সরকার একটা হিসাব আপনারা দেখছেন, যে হিসাব দিছে 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। 98 লক্ষ কোটি টাকা। এই যে প্রতি বছর আমার দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে, এই টাকা যদি পাচার না করত, আজকে ফেনী শহরের এই রিক্সার আর জাম আপনারা দেখতেন না, আমাদের রাস্তাগুলো অনেক বড় বড় হইতো। আজকে যদি এই টাকা তারা পাচার না করত, আমাদের রেল লাইন আরো ভালো হইতো। আমরা ঢাকায় 2 ঘন্টা 3 ঘন্টা ট্রেনে ঢাকায় যেতে পারতাম। আজকে আমাদের 8 লেনের রাস্তা থাকতো, আমরা এখান থেকে 3 ঘন্টায় 2 ঘন্টায় ঢাকা চলে যেতে পারতাম। আমার দেশের টাকা চুরি করে তারা সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে, অস্ট্রেলিয়াতে, দুবাইতে, লন্ডনে আর কানাডায় তারা বাড়ি বানাইছে, আরাম আয়েশে থাকছে। সুতরাং মানুষে বলে না যে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। ওই চোরদেরকে মানুষ প্রতিহত করেছে। আপনারা জানেন, আমাকে গ্রেফতার করা হয়েছিল 26 তারিখ রাত্রে। যখন জেলে গেলাম, আমরা খুব চিন্তা করছিলাম যে আমরা তো বন্দী হয়ে গেলাম, দেশটা কি তাইলে আর মুক্ত হবে না। আমরা জেলখানায় খবর পাচ্ছিলাম যে আর্মি নামায়া গুলি করে হাজার হাজার লোক মারবে, তারপরও হাসিনা ক্ষমতায় থাকবে। জেলখানায় যাইয়া যখন ছাত্রদেরকে দেখলাম ছোট ছোট বাচ্চাদেরকে ধরে আনছে জেলখানায়। কি অপরাধ! তারা একটা কোটা সংস্কারের আন্দোলন করছিল, তারা একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছিল। তারা বলছিল যে মেধার ভিত্তিতে আমরা চাকরি চাই। এই মেধাবী ছাত্রদেরকে মেরে গুলি করে জেলখানায় ঢুকে শেখ হাসিনা তার ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছিলেন। কিন্তু দেখেন আল্লাহর কি বিচার, আজকে দিনের বেলায় ওনাকে পালায় যেতে হয়েছে। পৃথিবীতে আমরা শুনছি মানুষে পালায় যায় রাইচ্ছে অন্ধকারে। কেমন চোর পালায় কখন? রাতের বেলায় অন্ধকারে। আল্লাহ ওনার নসিবে এমন খারাপে রাখছে, আমরা কয় যে পালাই গেছে দেখি না, কিন্তু শেখ হাসিনা যে পালাই গেছে সারা বাংলাদেশ, সারা পৃথিবীর মানুষের দেখছে। কি বলেন, দেখছে কিনা? ওনার নসিব এমন খারাপ, ওনার পালাই যাওয়ার ছবি, ভিডিও আজকে আমাদের সামনে উপস্থিত। উনি পালায় যায় এখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন। কি ষড়যন্ত্র? দেখেন, ভারত সরকার এত খারাপ, আমার দেশের মানুষকে সে গুলি করে, ফেলানিকে গুলি করে কাঁটাতারে লাশ ঝুলায় রাখে। আমার দেশের মানুষকে মারার জন্য নদীর পানি, বর্ষার সময় নদীর বাঁধ খুলে দেয়। কিছুদিন আগে আমাদের পুরো ফেনী পানির নিচে তলায় গেছিল, আমরা অনেক কষ্ট পাইছি। কিন্তু শেখ হাসিনার জন্য এখন তার সব দুয়ার খোলা। ফেলানিকে মারে কাঁটাতারে, আর শেখ হাসিনাকে রাখে খুব আরামে। আমার দেশের লোকেরা ওই দেশে যাইতে পারবে না, হসপিটালেও থাকতে পারবে না, এরকম নিয়ম করছে না? তাহলে দেখেন, আমার দেশের এক পাশে ফেলানির লাশ, এক পাশে শেখ হাসিনার আরাম আয়েশ, এক পাশে ছাত্র জনতার রক্ত আর লড়াইয়ের সংগ্রাম, আর এক দেশে আওয়ামী লীগের লুটপাট। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমার দেশের মানুষ আর এই দেশের টাকা লুটপাট করতে দেবে না।
নতুন করে যারা ক্ষমতায় আসবেন, যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন, আমাদের সুস্পষ্ট ঘোষণা, আর ভারতের সাথে কোনো অবৈধ চুক্তি আমরা মেনে নেব না। বাংলাদেশের কোনো টাকা আর বিদেশে পাচার করতে দেওয়া হবে না। আর কোনো ফেলানির লাশ ওই কাঁটাতারে ঝুলতে দেওয়া হবে না। আমরা লড়াই করে জীবন দিয়ে আমাদের স্বাধীনতা অর্জনের শপথ নিয়েছি। এই ফেনী বাংলাদেশের মধ্যখানে, ওইদিকে দেখেন ঢাকা এখান থেকে 150 কিলোমিটার দূর, আর এদিকে চিটাগাং 100 কিলোমিটার। এক পাশে চিটাগাং, এক পাশে ঢাকা, ঠিক মাঝ বরাবর আমাদের ফেনী। আমাদের ফেনীকে সবাই রুট হিসাবে ব্যবহার করে, কিন্তু ফেনীর উন্নয়নের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আমরা আজকে এখান থেকে দাবি করছি, ফেনীতে অবিলম্বে একটা সরকারি মেডিকেল কলেজ করতে হবে, এবং ফেনীতে যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তাদের নামে এই মেডিকেল কলেজ করতে হবে। ফেনীতে ক্যান্টনমেন্ট খুব জরুরি। আমাদের নেতা ব্যারিস্টার ফুয়াদ, উনি আমাদের মেহমান, উনি খুব সুন্দর করে বলেছেন। আমি আজকে সাংবাদিকদেরকে বলছি, আমরা ফেনীর কথা যেখানে বলি, কয় ফেনী নাকি সন্ত্রাসের জনপদ, বলে যে ফেনীতে নাকি গডফাদার থাকে। ফেনীর ইতিহাস কি গডফাদারের ইতিহাস? ফেনীর ইতিহাস হচ্ছে বিলুনিয়ার সেই ঐতিহাসিক যুদ্ধের ইতিহাস। ফেনীর ইতিহাস হচ্ছে শিবপুরের সেই রক্তক্ষয়ী লড়াই সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম, বাংলাদেশের পতাকা অর্জনের ইতিহাস ফেনীর ইতিহাস। আজকে সন্ত্রাসীদের নামে ফেনীর ইতিহাসকে মুছে দেওয়া হয়েছে। আমরা বলছি, ফেনীতে একটা ক্যান্টনমেন্ট করতে হবে, এবং সেই ক্যান্টনমেন্ট শমশের গাজীর নামে ক্যান্টনমেন্টের নামকরণ করতে হবে। ফেনী থেকে ঢাকা এবং চট্টগ্রাম যাতায়াতের জন্য ফেনী টু চট্টগ্রাম বিশেষ ট্রেনের ব্যবস্থা করতে হবে। ঢাকা শহরে যেরকম আপনার আধুনিক ট্রেন ব্যবস্থা হয়েছে, ঠিক হাইওয়ের উপর দিয়ে এরকম একটা মেট্রো ট্রেন ফেনীতে চালু করতে হবে, যাতে আমরা আধা ঘন্টায় চট্টগ্রাম যাইতে পারি। আপনারা জানেন, ফেনীর লোকদের বিরাট ব্যবসা চট্টগ্রামে, ফেনীর লোকদের বিরাট ব্যবসা বন্দরে, ফেনীর লোকদের বিরাট ব্যবসা ঢাকায়। আপনি যদি বিভিন্ন ব্যবসায়িক জায়গা দেখবেন, ফেনীর লোকেরা নেতৃত্ব দিয়েছে। আমাদের আব্দুল্লাহ মিন্টু সাহেব, উনি ফেনী এফবিসিসিআই, বাংলাদেশের আজকে এফবিসিসিআই নামে যে প্রতিষ্ঠান দেখেন, এটা ওনার হাত দিয়ে গড়া। আপনারা যে জাতীয় প্রেস ক্লাব দেখেন, সেই প্রেস ক্লাব আমাদের সালাম সাহেব, গিয়াস কামাল চৌধুরীদের হাতে গড়া। আজকে বাংলাদেশের যে ফুটবল ফেডারেশন থেকে ক্রিকেট, সব জায়গায় ফেনীর খেলোয়াড়দের, ফেনীর সন্তানদের অবদান আছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আজকে সর্বশেষে আমাদের এই পার্টির দাওয়াত দিয়ে আপনাদেরকে আমার বক্তব্য শেষ করব। আমরা এবি পার্টি নামে যে পার্টি করেছি, এই পার্টিটা অনেকে বলে যে ভাই এই পার্টি কি জন্য করলেন, এই পার্টির উদ্দেশ্য কি? আমরা বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই, যাতে এখানে লেখাপড়া, স্বাস্থ্য সেবা এগুলো মানুষ ফ্রি পায়। আপনারা দেখবেন আমাদের দেশে যারা আমেরিকা, ইউরোপে থাকে, ওরা আমাদেরকে গল্প করে, আমার ছেলের লেখাপড়া তো ফ্রি, যত বড় চিকিৎসা হয় ফ্রি। আমাদের দেশের মানুষের লেখাপড়া, স্বাস্থ্যসেবা এবং যারা বয়স্ক আছেন তাদের যাতায়াত, এগুলো ফ্রিতে রাষ্ট্রের পক্ষে করা সম্ভব, যদি এটা একটা কল্যাণ রাষ্ট্র হয়। এখানে নারীদের শিক্ষা, নারীদের কর্মসংস্থান অনেক বেশি সহজ হবে যদি এটা কল্যাণ রাষ্ট্র করা যায়। কল্যাণ রাষ্ট্র কেমনে করবেন? কয়েকটা কাজ করলে এটা কল্যাণ রাষ্ট্র হয়ে যাবে। একটা হলো, আমার দেশের যে বেকার আছে, এই বেকারদেরকে যদি আমরা কর্মমুখী শিক্ষা দিতে পারি। আমি একটা
ছোট্ট কথা আপনাকে জিজ্ঞেস করি,